हेलो स्टूडेंट्स हमारे यूट्यूब चैनल तुम्हारे स्वागत। तो आज के हमारा तुम्हारे क्लास 11 पारमुटेशन एंड कम्बिनेशन विन्यास समयर আমরা বাকি অঙ্কগুলো করব। 2 মার্কসের অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম, ঠিক আছে। আমরা একটা পার্ট করেছিলাম, দেখবে আমরা দুটো থিওরি পার্টগুলো করেছি, তোমরা দেখতে পারো। তো অবশ্যই যদি চ্যানেলকে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে তোমরা @spmathpoint লিখে সার্চ করলে ঢুকে যেতে পারবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখানে তোমরা ঢুকতে পারবে। যাই হোক, আমরা 2 মার্কসের বাকি অঙ্কগুলো শুরু করব। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, আমরা 9 অঙ্কটা করবো। আমরা মূলত এসএনদের বইটি করি, ঠিক আছে। এসএনদের আমরা মার্কস 2 অঙ্কগুলো করছি এক্সারসাইজ 7-এ। হ্যাঁ, তো 9 অঙ্কটা দেখো কী বলা আছে। দেখো বলেছে যে ড্রট শব্দটির অক্ষরসমূহ কত বিভিন্ন রকম উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে। হ্যাঁ, ড্রট একটা ওয়ার্ড আছে, সেখানে বলছে যে কত রকমভাবে ড্রট ওয়ার্ডটাকে আমরা সাজাতে পারবো যাতে স্বরবর্ণগুলো সর্বদা একত্রে থাকে, এটা আমাদের বলেছে। তাহলে আমরা দেখে নেবো এটা শব্দটিতে মোট অক্ষর সংখ্যা কতগুলো আছে। তাহলে দেখো এই অঙ্কগুলো বুঝতে হবে। তাহলে ড্রট DRAUGHT এই শব্দটিতে মোট অক্ষর সংখ্যা কতগুলো আমরা দেখে নিচ্ছি। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। কটা আছে বলো? 4 আর 3 7টি। তাদের মধ্যে স্বরবর্ণ কোনগুলো, যেগুলো ভাওয়াল আমরা বলি, ভাওয়াল কোনগুলো আছে? দেখো এখানে দুটো ভাওয়াল আছে মনে হয়। দেখো A আর U দুটো ভাওয়াল আছে। স্বরবর্ণের সংখ্যা তাহলে কত? 2টি। স্বরবর্ণের সংখ্যা রয়েছে A, U। কটা আছে? 2টি। দেখো আমি কি করব, আমাদেরকে অঙ্কটাতে বলে যে স্বরবর্ণগুলো সর্বদা একত্রে থাকবে, মানে A আর ইউটা অলওয়েজ কাছাকাছি থাকবে, মানে একসাথে থাকবে, পাশাপাশি, ঠিক আছে। তাহলে আমি কি করব, দেখো এই যে ড্রট যে ওয়ার্ডটা আছে DRAUGHT, ভালো করে লক্ষ্য করো। এই দুটো স্বরবর্ণকে আমি কি করে দেবো? বেঁধে দেবো। মানে কীরকম? এই দুটো স্বরবর্ণকে আমি কি করব, একটা স্বরবর্ণ ধরে নেব। কারণ কি বলছি, যখন এটাকে আমরা সাজাবো মানে বিন্যস্ত করব, তখন AU অলওয়েজ কিন্তু কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে। AU স্বরবর্ণগুলো ক্রম সর্বদা একত্রে থাকে বলেছে, AU অলওয়েজ কিন্তু পাশাপাশি থাকবে, ঠিক আছে। ধরো যদি কোনো সময় ওয়ার্ডটা এরকম হয় DRGHT AU এরকম হতে পারে, বা আবার এটা হতে পারে ওয়ার্ডটা DRGHT UE এরকম হতে পারে, এরকমভাবে চলবে। হয়ে আছে কি বলছি? তাহলে AUটা কিন্তু অলওয়েজ একত্রে থাকবে, কিন্তু এরকমভাবে ওয়ার্ডগুলো হবে। বা কোনো সময় এরকম হতে পারে DRGHAUT, এটা তো ছিলই না, এটা থাকেনি, ঠিক আছে। এটা করা যায়, মানে এইগুলো কিন্তু পরস্পর দেখো পাশাপাশি আছে। AUটা UAও হতে পারে, এরকমভাবে থাকবে। তাহলে আমরা ওই যে দুটো স্বরবর্ণ আছে তাকে আমরা কী করছি, একটা বেঁধে দিচ্ছি। কিন্তু বেঁধে দিই তাহলে কী হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই ওকে ধরবো একটি সংখ্যা ধরবো আমরা, ঠিক আছে। তাহলে দুটো স্বরবর্ণকে সর্বদা যদি একত্রে রাখি তাহলে মোট সংখ্যা কতগুলো হবে? 1টি, তাই তো। তাহলে আমি দেখো লিখছি, স্বরবর্ণ দুটি সর্বদা একত্রে থাকলে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে এরকম হবে। মোট অক্ষর সংখ্যা হবে কথা বলে। তাহলে দেখো এটা আমরা কি লিখবো, 7 মাইনাস, দেখো এখানে দুটো ছিল, তাহলে 7 - 2। আবার এই দুটোকে আমরা কি দিচ্ছি? একটা। তাহলে কত হবে? 7 - 2 + 1টি, তখন কত হচ্ছে? সমান 6টি। ভালো করে লক্ষ্য করো, 7 - 2 + 1 হচ্ছে 6টি। দেখো এই 6টি স্বরবর্ণ, দেখো এই যে 6টি স্বরবর্ণ এখন আমরা পেলাম, যেহেতু এই ইউটাকে আমরা একটা ধরেছি, নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যাস হতে পারে? 6 রকমের বা 6 ফ্যাক্টোরিয়াল রকম। ভালো করে বোঝো, এই যে 6টা স্বরবর্ণ এখন পেয়েছি আমি, এই DRAUটাকে যেহেতু আমরা একটা ধরেছি, এই 6টা স্বরবর্ণ নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস হতে পারে। তাহলে আমি কি লিখব, এই 6টি স্বরবর্ণ বা ভয়েল নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল, বা তুমি করতে পারো অর 6p6 উপায়ে বিন্যাস হতে পারে। ভালো করে লক্ষ্য করো। আবার দেখো এখানে আরেকটা জিনিস দেখো AU, এই দেখো AU তো নিজেদের মধ্যে আবার বিন্যস্ত হবে। AUটা নিজেদের মধ্যে বিন্যস্ত হলে আবার কথা হয়, এবার AU সিম্পল নিজে থাকে, আবার দেখো ইউ এ দুটো থাকে, মানে এরা নিজেদের মধ্যে আবার দেখো টু ফ্যাক্টরের রূপে বিন্যস্ত হয়, মানে দু রকমভাবে বিন্যস্ত হয়।
এই ইউটা নিজেদের মধ্যে দেখো ক্রম চেঞ্জ করে, আবার এই ইউ হয়, আবার ইউ এ হয়। তাহলে এই ইউ নিজেদের মধ্যে টু ফ্যাক্টর রূপে বিন্যস্ত থাকে, আমরা বলতে পারবো। তাহলে আমরা কী করবো দেখো, আবার এ ইউ আবার এ কমা ইউ নিজেদের মধ্যে টু ফ্যাক্টোরিয়াল সমান দু রকমভাবে বিন্যাস হতে পারে, তাহলে এখন মোট বিন্যাস সংখ্যা বা নির্ণয় বিন্যাস সংখ্যা লিখো, নির্ণয় বিন্যাস সংখ্যা কত হবে, মানে লাস্ট একটা অ্যান্সারটা যেটা সর্ববর্ণগুলো সর্বদা একত্রে থাকে, তাহলে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, এটা হয় 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। যদি আমরা ক্যালকুলেশন করি তোমরা দেখবে এটা ভ্যালুটা বেরোবে 1440, মানে 1440 রকমভাবে সর্ববর্ণগুলো নিজেদের মধ্যে সর্বদা একত্রে থাকবে, এত রকমভাবে বিন্যাস হতে পারে। ক্লিয়ার? এই ছিল আমাদের 9 অঙ্কটা। চলো নেক্সট দেখি, বোঝা গেলো কী করলাম ব্যাপারটা? চলো তোমরা যদি অবশ্যই বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ ভিডিওগুলোতে। চলো দেখা যাক। তো স্টুডেন্টস দেখো, এরপর আমরা নেক্সট অঙ্কটা করবো। দেখো কতটা, 10-এরটা দেখো, 10-এরটা কী বলেছে দেখো, 2,4,6,8,9 6,8,9 5টা অঙ্ক দেওয়া আছে। এই 5টা অঙ্কগুলির সাহায্যে বলছে 100 থেকে 1000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে যদি প্রত্যেক সংখ্যায় কোনো অঙ্ক কেবলমাত্র একবারে ব্যবহৃত হয়। ওই অঙ্কগুলো যদি একবারেই আমরা ব্যবহার করতে পারি তাহলে বলছে 100 থেকে 1000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে, এটা আমাদেরকে করতে হবে। আচ্ছা বলো তো, 100 থেকে 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো হবে সেগুলোও কী হবে বলো? তাহলে 100 থেকে 1000-এর মধ্যবর্তী সংখ্যাগুলো কত হবে বলো তো? সংখ্যাগুলি হলো, যদি আমরা লিখি 101, 102 এরকম করে চলবে, 103 এরকম করে ডট করে কত পর্যন্ত চলবে, 999 পর্যন্ত, ওটা কি না? তার আগে 998 এরকম করে চলবে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কত অঙ্কের সংখ্যা আছে? 3 অঙ্কের সংখ্যা আছে। তাহলে দেখো কটা অঙ্ক আছে আমাদের, টোটাল 5টা অঙ্ক আছে। তো 5টা অঙ্কের সাহায্যে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে। তো আমি যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম ব্লক ডায়াগ্রাম, সেই ব্লক ডায়াগ্রাম সাহায্যে করতে পারো। ব্লক ডায়াগ্রাম সাহায্যে যদি করো, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, ওটা কি না? যদি হয় তাহলে টোটাল কতগুলো অঙ্ক আছে? 5টা অঙ্ক। আর অঙ্ক কী বলেছে, একটা কন্ডিশন আমাদের, যে প্রত্যেক সংখ্যায় কোনো অঙ্ক কেবলমাত্র একবারে ব্যবহৃত হয়। তাহলে প্রথম যে অঙ্কটা আমি যদি শতকের ঘরটা প্রথমে যদি পূর্ণ করি, সেটা কত রকমভাবে পূর্ণ করা যাবে? টোটাল কতগুলো অঙ্ক আছে? 5টা। ভালো করে বলছি, টোটাল কতগুলো অঙ্ক আছে? 5টা। তাহলে এটা কত রকমভাবে পূর্ণ করা যাবে? 5 রকমভাবে করা যাবে। দ্বিতীয় ঘরটা কত রকমভাবে করা যাবে? যদি একটা অঙ্ক ব্যবহার করা হয়ে যায় অলরেডি, আর তখন কটা অঙ্ক থাকবে? আর 4টা অঙ্ক থাকবে। তাহলে দ্বিতীয় মানে দশকের ঘরটা আমরা কত রকমভাবে পূর্ণ করতে পারবো? 4 রকমভাবে করতে পারবো। সিমিলারলি এককের ঘরটা আমরা কত রকমভাবে করতে পারবো? 3 রকমভাবে। তারপর আমরা কী করি? বা ক্রস মাল্টিপ্লিকেশন, সরি তোমার প্রিন্সিপাল মাল্টিপ্লিকেশন আমরা সাহায্যে কী করি? বা গুণনের মূলনীতির সাহায্যে আমরা কী করি? এগুলো ইন্টু করে দিই, কত 60 রকমভাবে হয়। তাহলে আমরা কী করবো দেখো, তাহলে আমরা মধ্যবর্তী সংখ্যাগুলো পাচ্ছি 3 অঙ্কের সংখ্যা। এটা তুমি এরকমভাবে করতে পারো, বা আমরা কী করবো 5টা থেকে আমরা 3টা অঙ্ক নিচ্ছি। 5টা অঙ্ক ছিল, তার সাথে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করছি, মানে টোটাল কত রকমভাবে হবে? মোট বিন্যাস সংখ্যাটা 5p3 রকম হবে, ওটা কি না? এটা যদি ক্যালকুলেশন করি তাও বেরোবে। তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো হয় এগুলো, হ্যাঁ, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা হবে, 3 অঙ্কের সংখ্যা হবে। এটা লিখে দিতে পারো, মধ্যবর্তী সংখ্যাগুলো এটা হবে, মানে এটা বোঝানোর জন্য লিখেছি। অর্থাৎ মোট 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? তাহলে মোট বিন্যাস সংখ্যা কত? 5টা থেকে 3টা অঙ্ক আমরা নিচ্ছি। 5টা অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করছি, সমান কত হবে? 5p3 করতে পারো। তখন এটা ক্যালকুলেশন করলে কত হয়? 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত? 5 - 3 ফ্যাক্টরিয়াল। এটা আমরা জানি 5 ফ্যাক্টরিয়াল মানে আমরা কত লিখি? 5 × 4 × 3 × 2 × 1, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 × 1। এটা করা হয়, তাহলে 2 কেটে দাও, এটা কত হয়? 60 রকম। তাহলে 100 থেকে 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো গঠন করা যায় সেটা কত রকম হবে? মোট 60টা সংখ্যা গঠন করা যাবে, ঠিক আছে? 5টা অঙ্কের সাহায্যে, যাতে কোনো অঙ্ক একবার যদি রিপিট না হয়। হ্যাঁ, আবার যদি এই অঙ্কটা তোমাদের দেওয়া থাকতো যে কোনো অঙ্ক কেবলমাত্র একবারে ব্যবহৃত, এটা বলেছে তো, যদি অঙ্কগুলো রিপিট করা যায় তখন কী হতো বলো? দেখো, যদি সাপোজ এরকম থাকতো, যদি অঙ্কগুলো রিপিট করা যেত, সেই কন্ডিশনটাও দেখে নাও। তখন যদি আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি, ভালো করে লক্ষ্য করো, এখানে
5টা অঙ্কের মধ্যে 5টা ব্যবহার করা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। 2 4 6 8 9 মানে এখানে তুমি 2 4 6 8 9 সবই বস করতে পারবে, যেগুলোর মধ্যে একটা বস করালে, সাপোজ ধরো তুমি 4টা বস করালে। পরের ক্ষেত্রেও যদি অঙ্কগুলো রিপিট করা যায়, এই 4টা তো আবার রিপিট হবে, ওটা কি না? এই 5টা অঙ্কের মধ্যে আমি ধরো সাপোজ 4টা এখানে বস করেছি, নেক্সট ক্ষেত্রে 4টা আবার রিপিট হবে। যদি একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যায়, সেই কেসটা বলছি আমি, তাহলে এটাও 5 রকমভাবে হবে, এটাও 5 রকমভাবে হবে, ওটা কি না? তাহলে এটাও 4 করতে পারো, এখানেও তখন 4 করতে পারো, তাহলে টোটাল তখন ইন্টুগুলো কত হবে? 5 × 5 × 5 মানে 125 রকমভাবে হবে তখন, বুঝাচ্ছে কি বলছি? আর এখন আমাদের কত রকমভাবে বেরোয়েছে? 60 রকমভাবে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের 10 অঙ্ক। চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো, এরপর আমরা 11 অঙ্কটা করবো। দেখো 11 1 অঙ্কটা আমি করে দিয়েছিলাম যখন আমি থিওরি পোর্শনটা করেছিলাম, সেখানে তোমাদের কমার্স একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা কত রকমভাবে বিন্যস্ত করা যায়, কত বিভিন্ন রকম উপায়ে বিন্যস্ত করা যায় তোমাদের বলেছিল। তো এখানে বলেছে যে তোমার নিম্নলিখিত শব্দগুলির অক্ষরসমূহ কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায়। তো আমি দেখো 11 অঙ্কটা নিয়েছি, অ্যাকাউন্ট্যান্ট। এই অঙ্কগুলো আমরা কেমনভাবে করবো, ঠিক আছে? তো তোমাদের 2 মার্কসের একটা আসতে পারে এটা। তো দেখো অ্যাকাউন্ট শব্দটিতে মোট অক্ষর সংখ্যা কতগুলো? অ্যাকাউন্ট শব্দটিতে আমরা একটা থিওরি পার্টও বুঝিয়েছিলাম, দেখবে থিওরি পার্টটা যেটা বুঝিয়েছিলাম সেখানে আমরা কমার্স ওই ওয়ার্ডটা নিয়েছিলাম, হ্যাঁ, আগেটা দেখতে পারো। তো এখানে দেখো মোট অক্ষর সংখ্যা কতগুলো? 3 3 6 4 10, মোট অক্ষর সংখ্যা কতগুলো? 10টা, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, যদি 10টা বিভিন্ন ওয়ার্ড হতো, যদি 10টা বিভিন্ন ওয়ার্ড হতো, যেখানে আমরা বেঙ্গলি ওয়ার্ডটা নিয়েছিলাম, হ্যাঁ, সেখানে 7টা বিভিন্ন অক্ষর ছিল, মানে প্রত্যেকটা অক্ষরে ডিফারেন্ট ছিল, তাকে আমরা কেমনভাবে সাজিয়েছিলাম? 7p7 রকমের, 7 ফ্যাক্টোরিয়াল রকমের। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে দেখো সিটা দুবার রিপিট আছে, এটা দুবার রিপিট আছে, টিটা দুবার রিপিট আছে, মানে সদৃশ্য মানে ওয়ার্ড আছে, সদৃশ্য শব্দ আছে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি করি সেটা আমরা জানবো, যদি আমি আগে একবার বলেছি। তো দেখো, তো এই শব্দটিতে মোট অক্ষর সংখ্যা কত আমরা লিখে নেব। তাহলে শব্দটিতে মোট অক্ষর সংখ্যা, তোমরা যারা ভিডিওগুলো নতুন দেখছো, হ্যাঁ, তো তোমরা থিওরি পার্টগুলো দেখে নেবে আগে, থিওরি পার্টগুলো দেখে নিলে বুঝতে পারবে ব্যাপারগুলো। আমি থিওরি পার্টে ওখানে বুঝিয়েছি, ঠিক আছে? তারপর তুমি এখানে এসো, দেখো বুঝতে পারবে। তো মোট অক্ষর সংখ্যা দেখো কতগুলো? তাহলে 3 3 6 4 10টা, তাই তো? 10টি। আচ্ছা, তার মধ্যে দেখো এ আছে কতগুলো আমরা দেখে নেব। এ আছে কটা আছে? এ 2টি। এ কটা আছে? একটা এ, একটা এ, দুটো আছে। আচ্ছা, সি কতগুলো আছে? দেখাচ্ছে সি পরপর আছে, সি আছে, সিও 2টি আছে। আচ্ছা, আর দেখো যেগুলো দুটো করে আছে সেগুলো দেখে নিচ্ছি, 2 বা 3টে করে যদি থাকে। টি কতগুলো আছে? টি আছে 2টি, টিও আছে 2টি। আচ্ছা, দেখো টিও 2টি পেলাম। এন কতগুলো আছে? এনও আছে 2টি, এনও আছে 2টি। আচ্ছা, আর দেখো তোমার ও আর ইউ আছে একটি করে, ও কমা ইউ, ও আর ইউ আছে কত? একটি করে আছে, একটি করে লিখে দিতে পারো। তাহলে শব্দটিতে মোট অক্ষর সংখ্যা আমরা কত করব, মানে কত রকমভাবে বিন্যস্ত করা যাবে। তাহলে বা মোট বিন্যাসের সংখ্যা লিখে দিতে পারো, অথবা মোট বিন্যাসের সংখ্যা। এগুলো আমরা কি করি, মোট বিন্যাসের সংখ্যা সমান আমরা কি করব, দেখো শব্দটিতে শব্দগুলিকে সব নিয়ে যে মোট অক্ষর সংখ্যাটা হয়, মানে আমি সবগুলো যদি নিই, সেগুলো নিয়ে মোট অক্ষর সংখ্যা কত? 10টা। সবগুলো নিয়ে যদি বিন্যাস করে কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল হবে, বা 10p10 ডিভাইডেড বাই আমরা কি করব, যেগুলো দুটো করে আছে, দুটো করে যেগুলো আছে, মানে একই যেহেতু দুটো করে পাবো, দুটো বা কোনো সময় যদি 3টেও পাই, ঠিক আছে, তাই সেগুলো কি নিচে ফ্যাক্টোরিয়াল আকার করে দেবো। দেখো এটা করতে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য কত করবো? ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আবার এটার জন্য কত? আবার 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটার জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতুগুলো একটা আছে 1 ফ্যাক্টোরিয়াল কোনো সমস্যা নেই, ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল করলে হবে, না করলে হবে। কেন করি আমরা? আমি আগের দিন থিওরিতে বুঝিয়েছিলাম, আবার বলছি। দেখো এখানে দেখো সিটা দুবার রিপিট আছে, আবার দেখো এটা দুবার রিপিট আছে, এনটা দুবার রিপিট আছে, টিটা দুবার রিপিট আছে, প্রত্যেকটা দুবার করে রিপিট আছে। তো যখন আমরা ডিফারেন্ট করছিলাম তখন আমরা ওগুলো নিজেদের মধ্যে 10 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হচ্ছিল। যদি নাম্বারগুলো ডিফারেন্ট হয় কোনো কারণে নিজেদের মধ্যে 10 ফ্যাক্টরের উপর বিন্যস্ত, সেক্ষেত্রে ঠিক আছে। আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছি কেন? আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছি কেন? এই যে দেখো এটাকে যদি কোনো কারণে আমি সাজিয়ে দিই, দেখো এরকমভাবে থাকবে তো, এ সি সি, ও ইউ এন, টি এন টি, হয়তো। আবার দেখো এরকম তুমি আর একটা ওয়ার্ড পাবে, যখন ধরো যদি এটা তুমি প্রথম নিচ্ছ, এটাকে যদি A1 ধরো, আর এটাকে যদি সাপোজ ধরো A2, ঠিক আছে, তাহলে প্রথমটা A1 আর এটা A2 হলো,
আমি ধরে নিই একটা A1 একটা A2, যে তুমি এটাকে আবার তুমি পাবে একবার এখন, এবার A2 এবার A1 CC OUN TNT এরকম করে পাবে, যেটা আমি আগের দিন বলেছিলাম। কিন্তু দেখো A1 A2 দুটো ধরলেও এই দুজনে তো একই, দুটোই পাচ্ছি তো, তাহলে দেখো এখানে আমাদের বাড়তি লেখা হচ্ছে, বাড়তি লেখা হচ্ছে কি না, এরা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হচ্ছে, তাহলে ওই 2 ফ্যাক্টরিয়ালটা আমরা নিচে ডিভাইড করছি। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এরকম করবো আমরা, সি এর জন্য এরকম করছি, এন এর জন্য এরকম করছি, টি এর জন্য এরকম করছি, যেগুলো দুবার করে রিপিট আছে, যেগুলো একবার করে আছে সেগুলো কোনো সমস্যা নেই, ওই জন্য আমরা এগুলো নিচে ডিভাইড করি। তো ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এটা ডাইরেক্ট তোমরা ক্যালকুলেশনটা করবে, এটা 226800 আমার অ্যান্সারটা করা আছে, ঠিক আছে, এটা হয়, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, এটা 10 ফ্যাক্টরিয়ালটাকে ভাঙা যায় বা তোমাদের ক্যালকুলেটারও করতে পারো, হ্যাঁ, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে এটা। তাহলে মোট মানে কত রকমভাবে বিন্যাস করা যায়, এরকমভাবে করা যায়। তো 11 আমি 2 এর অঙ্কটা করে দিয়েছি, 11, 3, 4, 5, হ্যাঁ, এই অঙ্কগুলো আছে, এগুলো বাড়িতে করবে, সেম টাইপের অঙ্ক এরকমভাবে করবো আমরা। চলো, তো স্টুডেন্টস দেখো এরপর আমরা করবো 12 অঙ্কটা। দেখো কি বলেছে, যে গাভাস্কার নামের অক্ষরগুলি কত রকমভাবে আমরা বিন্যস্ত করব যাতে 3টে সর্বদা একত্রে থাকে, কত রকমভাবে বিন্যস্ত করা যায়। দেখো গাভাস্কার শব্দটিতে মোট অক্ষর সংখ্যা কতগুলো আমরা দেখে নেবো প্রথমে। তাহলে গাভাস্কার শব্দের মোট অক্ষর সংখ্যা কত, এরকম আমরা একটা অঙ্ক করেছি, একটু আগে করলাম, হ্যাঁ, গাভাস্কার শব্দের মোট অক্ষর সংখ্যা তোমার হচ্ছে 5, 3, 8টা, তাই তো। এবারে দেখো ভালো করে বোঝো কী বলেছে। দেখো গাভাস্কার শব্দটিতে 3টে আছে কি না, এই 3টে আবার কী বলেছিলাম, সর্বদা একত্রে থাকবে। আমরা একটু আগে যেটা করলাম ড্রট, প্রথমে যে অঙ্কটা, সেখানে AU সর্বদা একত্রে ছিল, ঠিক আছে, সেখানে AUটা কী ছিল, ডিফারেন্ট দুটো লেটার। এখানে দেখো এই 3টে অলওয়েজ বলছে কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে। তাহলে 3টে যদি সর্বদা একত্রে থাকে, তাহলে আমি যেটা বলেছিলাম এই 3টে একে কোনো কারণে আমি বেঁধে নেব, ধরো GA এরকম করে একটা বেঁধে দিলাম, যে VSKR, সাপোজ কোনো কারণে এরকম বেঁধে নিয়ে যাবে, হ্যাঁ, G 3টে VSKR এরকমভাবে বেঁধে নিচ্ছি। 3টে একে আমি কী ধরছি, এরকম বেঁধে নিচ্ছি, এবং 3টা একে কী ধরছি, আমরা একটা অক্ষর ধরছি, তাই তো। তাহলে 3টে একে আমরা যদি একটা অক্ষর ধরি, তাহলে মোট অক্ষর সংখ্যা কতগুলো হবে আমরা দেখে নেবো, ওটা কিনা। এই 3টে আমরা এখানে লিখেছি, আবার এখানেও হতে পারে, আর এর পরেও হতে পারে, তখন GVSKR 3টে কিন্তু পাশাপাশি থাকবে, এটা বলা আছে, ঠিক আছে। এসের মাঝেও হতে পারে 3টে, এরকমভাবে হয়। তাহলে এরকম কত রকমভাবে বিন্যস্ত করা যায় সেটা আমাদেরকে চেয়েছে, বুঝেছি কি বলছি। তাহলে সবটাতে মোট অক্ষর সংখ্যা 8টা লিখেছি, তারপর আমরা লিখব অর্থাৎ 3টি A সর্বদা একত্রে থাকলে, এখন 3টি A অথবা 3টি A সর্বদা একত্রে থাকলে মোট অক্ষর সংখ্যা কত করবো। তাহলে দেখো আমরা কেমনভাবে করেছি, 8টা ছিল, তার থেকে আমরা কটা বিয়োগ করছি, -3টা, অবশ্যই 3টা বার বিয়োগ করছি, আর এই 3টাকে আমরা একটা অক্ষর ধরছি তো +1, এরকম হয় ব্যাপারটা। 8 - 3 + 1 মানে কথা হচ্ছে সমান হচ্ছে 6টি। ভালো করে বোঝো, হলো তো। এখন দেখো এই 6টি অক্ষর আবার নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে, 6 ফ্যাক্টরিয়াল। এই 6টা অক্ষর এখন দেখো এই 6টা অক্ষর নিজেদের মধ্যে 6 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হতে পারে। এই 3টাকে আমরা একটা অক্ষর ধরে নিয়েছি, পড়ে কিনা। তাহলে এখন এই 6টি অক্ষর নিজেদের মধ্যে কী হবে, 6 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। ভালো করে বোঝো। আবার দেখো এই 3টে A নিজেদের মধ্যে কি আবার বিন্যস্ত হবে, হবে না। কারণ দেখো তুমি 3টে A যদি এরকমও লেখো, আবার যদি আমি বলি না আমি এটা আগে প্রথমে লিখবো, এইটা একই লিখবো, এইটা একই লিখবো, মানে এই একটা প্রথমে, এটাকে দ্বিতীয়তে, আর এটা এতে, কিন্তু কী করে লিখবো, কারণ 3টে A তো সমান, কারণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হবে, একরকমভাবে বিন্যস্ত হবে। তুমি এটা চেঞ্জও করো, একই তো ব্যাপার, নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই আমাদের। তাহলে আর ওখানে আমাদের যে ড্রট যে ওয়ার্ডটা করেছিলাম দেখবে DRAUGHT, সেখানে দেখো এই যে A আর U নিজেদের মধ্যে আবার দুরকমভাবে বিন্যস্ত হয়, একবার AU হয়, একবার UA হয়, কিন্তু এখানে 3টে A ছিল, 3টে A তুমি যাই করো সে একই দেখাবে, একই তো ব্যাপার, ঠিক আছে। তাহলে এখন বিন্যাস সংখ্যাটা কত হবে, তাহলে এখন মোট বিন্যাস সংখ্যা
বা নির্ণয় বিন্যাস সংখ্যা লিখে দিতে পারো, যাতে তিনটে সর্বদা একত্রে থাকবে এরকম লিখতে পারো, তিনটে সর্বদা একত্রে থাকবে তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, এটার জন্য 1 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো কত বেরোবে, ক্যালকুলেশনটা করবে 6 গণিত 5 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 1 এরকম হয়। তাহলে 6 5 30 4 120, 120 3 360, 720 হবে আই থিঙ্ক, 720 রকমভাবে হয়, 720টি, ঠিক আছে। 20 রকমভাবে বিন্যাস করা যায়। বোঝা গেল কেন বলো এখানে কেন আমাদের কাজে লাগছে না, ঠিক আছে। যদি আলাদা আলাদা ওয়ার্ড হতো, ধরো তিনটে, ধরো যদি এরকম থাকতো এ সি ডি এরকম যদি থাকতো, আর তারা যদি বলি পাশাপাশি থাকবে, তখন আমরা কী করবো, এরা নিজেদের মধ্যে দেখো আবার 3 ফ্যাক্টরের উপরে বিন্যস্ত হবে, যেটা আমি প্রথমে কনসেপ্টটা দিয়েছিলাম। দেখো এ সি ডি করতে পারো তুমি, যদি তুমি এ ডি সি হবে এরকমভাবে বিন্যস্ত হবে। আবার দেখো সি এ ডি হতে পারে, সি ডি এ হতে পারে, আর ডি এ সি হতে পারে, ডি সি হতে পারে, মানে এরকমভাবে তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। মানে তারা নিজেদের মধ্যে 3টা অক্ষর নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হবে, তখন ইন্টু করতে হতো। কিন্তু যেহেতু 3টে সমান, 3টে একই, কিন্তু কত রকমভাবে হবে, একরকমভাবেই হবে। তুমি যতই চেঞ্জ করো একরকমই হচ্ছে, কারণ 3টাই তো একই, ঠিক আছে। তো 6 ফ্যাক্টর ইন্টু 1 ফ্যাক্টর হলে 720, 6 5 30 4 120, 360 720, ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো আমরা 13 অঙ্কটা করবো। দেখো কী বলেছে, যে পরপর 3টি ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে। দেখো কী বলেছে। আচ্ছা, একটা ফুটবল খেলার ফলাফল কী কী হতে পারে, কী কী হতে পারে, জয় হতে পারে, পরাজয় হতে পারে, আর অমীমাংসিত হতে পারে। মানে কি, একটা হচ্ছে তোমার উইন হয়, একটা লস হয়, আর একটা ড্র হয়, তাই তো, 3টে কেস হতে পারে। তো সাধারণত তো পরপর 3টি ফুটবল খেলা হয়েছে, 3টি ফুটবল খেলার ফলাফল কত রকম হবে, তাহলে ভালো করে বোঝো। যদি আমি 3টে এরকম বক্স করি, 3টে খেলা, তো তাহলে প্রথম খেলাটার কী কী হতে পারে, একটা উইন হতে পারে যেটা বললাম, লস হতে পারে, ড্র হতে পারে। এটা উইন, একটা লস, ড্র, মানে কতগুলো উপায়, 3 রকম, ভালো করে বোঝো, 3 রকম হলো, ক্লিয়ার। দ্বিতীয় খেলাটাও সেম, সেটা তো উইন হতে পারে, লস হতে পারে, ড্র হতে পারে, ক্লিয়ার, ডি এটা, হ্যাঁ। পরেরটাও কি, উইন হতে পারে, লস হতে পারে, ড্র হতে পারে। তাহলে এটারও 3 রকম, এটাও 3 রকম। তাহলে পরপর 3টি ফুটবল খেলার উপায় কত রকমভাবে হতে পারে, 3-এর কিউ রকম। তাহলে এটা আমরা সিম্পলি লিখবো, মানে আমরা যে সূত্রটা যে n টু দি পাওয়ার r যেটা করেছিলাম, n টু দি পাওয়ার r যে ব্যাপারটা করেছিলাম, হ্যাঁ, ওটা হবে 3টে ফুটবল খেলা, আর প্রত্যেকটা ফুটবল খেলার 3 রকম উপায়, তাহলে 3-এর কিউ, ওটা কিনা। তাহলে পরপর 3টি ফুটবল খেলার, বোঝা গেল ব্যাপারটা কী করলাম, পরপর 3টি ফুটবল খেলার উপায়, বা তুমি প্রথমে ওটা লিখে নিতে পারো যে একটি ফুটবল খেলার ফলাফল জয় হতে পারে, জয় পরাজয়, জয় অমীমাংসিত। তাহলে একটি ফুটবল খেলার, এটা লিখে নাও প্রথমে, একটি ফুটবল খেলার ফলাফল হতে পারে, নাম্বার 1 কি, জয় কমা দিয়ে পরাজয় ও অমীমাংসিত, মানে এটা তোমাদের ড্র বলি আমরা, ঠিক আছে। তাহলে পরপর 3টি ফুটবল খেলার ফলাফল হতে পারে 3-এর কিউ রকমে, 3-এর কিউ উপায়ে। অতএব পরপর 3টি ফুটবল খেলার ফলাফল হতে পারে 3-এর কিউ উপায়ে, বা 3-এর কিউ রকমে, বা 27 রকম উপায়ে, 27 রকম ভাবে, ঠিক আছে। কত উপায়, বা 27 রকম ভাবে, বা 27 রকম উপায়। বোঝা যাচ্ছে কেন হলো, কারণটা এই ছিল কারণ, ঠিক আছে। তারপর আমরা যাব পরের অঙ্কটা, 14 অঙ্কটা। দেখো কি বলেছে, বলছে 4টি ডাক বক্সে 5টি চিঠি কত রকমভাবে ফেলা যায়। দেখো কি বলে, 4টি ডাক বক্সে 5টি চিঠি কত রকমভাবে ফেলা যায়। তাহলে কি করবো আমরা, দেখো কতগুলো চিঠি আছে আমাদের, 5টা চিঠি, 4টা ডাক বক্স আছে, ঠিক আছে। তাহলে প্রথম যে চিঠিটা, সেটা কত রকমভাবে ফেলা যাবে, 4টি ডাক বক্সে 4 রকমভাবে ফেলতে পারি, যে কোনো একটাতে ফেলতে পারি আমি, ফেলা গেল। দেখো তাহলে দেখো, আমরা যদি 5টা চিঠি বলেছি, তো আমরা যদি ব্লক ডায়াগ্রাম আঁকি, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে প্রথম চিঠিটা 4টি ডাক বক্সের যে কোনো একটিতে 4 প্রকারে ফেলা যাবে কিনা, তাহলে এটা গেল 4 প্রকারে। দ্বিতীয় চিঠিটাও সেম, কারণ তোমাদের কোনো কন্ডিশন বলে নেই যে তুমি একটাতে ফেললে আর একটাতে ফেলতে পারবে না, এরকম তো নয়, ঠিক আছে। দ্বিতীয় চিঠিটা 4টি ডাক বক্সের যে কোনো একটাতে 4 প্রকার ফেলা যাবে। তৃতীয়টা সেম, চতুর্থটা সেম, পঞ্চমটা সেম,
5টা চিঠি টোটাল, এগুলো কী করবো আমরা ইন্টু করবো, তাহলে কত হয় 4⁵ উপায় হয় মোট বিন্যাস সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো, কী বলছে বোঝা যাচ্ছে? একটা চিঠি 4টি ডাকবক্সে যে কোনো একটিতে 4 প্রকার ফেলা যাবে, 4টি ডাকবক্সে যে কোনো একটিতে 4 প্রকার ফেলা যাবে। ঠিক আছে, যে কোনো 4 প্রকার ফেলা যায়। দ্বিতীয় চিঠিটাও কত 4 প্রকার ফেলা যাবে, তৃতীয় চিঠিটা 4 প্রকার ফেলা যাবে, চতুর্থটা সেম, পঞ্চম চিঠিটা সেম। তাহলে সবগুলোকে একত্রে মোট কত প্রকার ফেলা যাবে, সবগুলো গুণ হবে 4 × 4 × 4 × 4। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, দেখো একটা লিখে দিচ্ছি। অর্থাৎ প্রথম চিঠিটি 4টি ডাকবক্সের যে কোনো একটিতে 4 প্রকার ফেলা যায়, লিখবে যে কোনো একটিতে 4 প্রকারে ফেলা যায়। অনুরূপে দ্বিতীয় চিঠিটি অনুরূপে 4টি ডাকবক্সে যে কোনো একটিতে কত 4 প্রকার ফেলা যায়। অনুরূপে তৃতীয় চিঠি সেম 4 প্রকার ফেলা যায়। চতুর্থ 4 প্রকার ফেলা যায় 4টি ডাকবক্সে যে কোনো একটিতে। অনুরূপ পঞ্চম, টোটাল কতগুলো 1 2 3, এটা 3টা তুমি তৃতীয়, এরকম চতুর্থ, যাই হোক ফোর্থ চিঠিটা, হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয়, আর হচ্ছে তোমার দ্বিতীয় চিঠি তৃতীয় চিঠি, হ্যাঁ এরকম করে লিখবে। চতুর্থ চিঠিটি 4টি ডাকবক্সে যে কোনোটি 4 প্রকার ফেলা যায়, আর পঞ্চম চিঠিটিও ফেলা যায়। তাহলে 5টি চিঠি একত্রে কত হবে, তাহলে যখন একত্রে বলবে তখন আমরা কী করবো, এগুলো ইন্টু করবো। 4 × 4 × 4 × 4 × 4 মানে কটা, টোটাল কতগুলো হলো 5টা। হ্যাঁ 4 প্রকারে, হ্যাঁ এটাও দ্বিতীয় চিঠিটাও 4 প্রকারে, এরকম করে লিখে দেবো। সমান হচ্ছে তখন 4⁵। 4⁵ যদি ক্যালকুলেশন করে কত হবে, ক্যালকুলেশনটা করবে 1024 রকমের। হ্যাঁ 4⁵ ক্যালকুলেশন করবে, ঠিক আছে, কত হচ্ছে এত রকমের ফেলা যায়। 1024 হবে না কত হবে একটু দেখবে, ক্যালকুলেশনটা করা নেই, গুণগুলো করবে, ফেলা যায়। ঠিক আছে, তো এই ছিল 14 অঙ্ক। বোঝা গেল কী করলাম? প্রথম চিঠিটা 4টে যে কোনোটা 4 প্রকার ফেলছি, দ্বিতীয় চিঠিটা 4 প্রকার ফেলছি, তৃতীয় চিঠিটা 4 প্রকার, চতুর্থটা 4 প্রকার। প্রথম আর দ্বিতীয় চিঠি কত 4 × 4, এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম একসাথে সবগুলোর গুণ হবে, এত রকমভাবে ফেলা যাবে। এই ইভেন্টে 4 রকম করা যায়, এই ইভেন্টও 4, এরকম 4, তাহলে সবগুলো ইভেন্টের কী করি আমরা গুণ করি। হ্যাঁ আমরা প্রিন্সিপাল মাল্টিপ্লিকেশন করেছিলাম গুণনের মূলনীতির সাহায্যে। চলো তো নেক্সট দেখি আমরা। তো দেখো স্টুডেন্ট, স্যার পরের অঙ্কটা কী বলেছে দেখো, আমি পর্ব প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ তো তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ দেখো কী বলেছে, যে 4টি পুরস্কার একটি আবৃত্তির জন্য, আমাদের কত অঙ্কটা, এটা 15 অঙ্কটা। দেখো আমি লিখছি না 15 অঙ্কটা, আমি পড়ে দিচ্ছি। দেখো 4টি পুরস্কার একটি আবৃত্তির জন্য, একটি খেলাধুলার জন্য, একটি সাহসিকতার জন্য, একটি সাধারণ মেধার জন্য। কী বলেছে, 8 জন বালকের মধ্যে কত রকম উপায় দেওয়া যাবে। ঠিক আছে, একই অঙ্ক, সে চিঠির মতো অঙ্কটাই। ঠিক আছে, তাহলে একটা পুরস্কার তুমি কতজনকে দিতে পারো, মানে একজনকে দিতে পারো, কিন্তু কত রকম উপায় দিতে পারো, যেহেতু আছে 8 জন, 8 রকম উপায় দিতে পারো, 8 জনের মধ্যে যে কোনো একজনকে দেবে। তাহলে একটা পুরস্কার 8 রকমভাবে দেওয়া যাবে। ঠিক আছে, তোমার 8 রকমভাবে একজনকে দেবো আর কি। ঠিক আছে, যেহেতু 4টা পুরস্কার, তাহলে 4টা পুরস্কার, তো দেখো প্রত্যেকটা পুরস্কার কিন্তু আলাদা, তাই তো। একটা পুরস্কার আছে তোমার খেলাধুলার জন্য, একটা সাহসিকতার জন্য, একটা সাধারণ মেধার জন্য, একটা তোমার আবৃত্তির জন্য বলা আছে। ঠিক আছে, তাহলে কত রকমভাবে দেওয়া যাচ্ছে, 8 জন বালকের মধ্যে দেওয়া যাচ্ছে। তাহলে প্রথম পুরস্কারটা 8 জন বালকের মধ্যে দেবো আমরা, কিন্তু কত রকমভাবে দিতে পারবো আমরা, 8 রকমভাবে দিতে পারবো, মানে যে কোনো একজনকে দেবো, কিন্তু 8 রকমভাবে দেওয়া যাবে, যেহেতু 8 জন বালক আছে। দ্বিতীয় পুরস্কারটা, সেটা একটা আলাদা পুরস্কার, সেটাও আমরা 8 রকমভাবে দিতে পারবো। তৃতীয় পুরস্কারটা 8 রকমভাবে দিতে পারবো, চতুর্থ পুরস্কারটাও 8 রকমভাবে দিতে পারবো। হয়ে যাচ্ছে কী বলছি? তাহলে 4টি পুরস্কার একত্রে কত রকমভাবে দেওয়া যাবে, কত হবে 8 × 8 × 8 × 8, মোট টোটাল 8⁴ রকম দেওয়া যাবে। ঠিক আছে, প্রথম পুরস্কারটা কি 8 রকমভাবে দেওয়া যাচ্ছে, দ্বিতীয় পুরস্কারটা কত রকমভাবে দেওয়া যাচ্ছে 8 জন বালকের মধ্যে 8 রকমভাবে, তৃতীয় পুরস্কারটা 8 জন বালকের মধ্যে তোমার 8 রকমভাবে, চতুর্থ পুরস্কারটা 8 রকমভাবে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে 4টি পুরস্কার একত্রে কত রকমভাবে দেওয়া যাবে, 8 × 8 × 8 বা 8⁴ রকমের, এত রকমভাবে দেওয়া যায়। ঠিক আছে, এটা করবো, 8 জন বালকের মধ্যে এত রকম উপায় দেওয়া যায়।
তো এই অঙ্কটা বলে দিলাম, এটা বাড়িতে করে নেবে। হ্যাঁ, নেক্সট করবো আমরা, দেখো 16 অঙ্কটা কী বলেছে। দেখো 16 অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো বলেছে 1 2 3 4 5 6 7 8 9, কমা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, কতগুলো দিয়েছে 1 থেকে 9 পর্যন্ত, তাই তো? এই অঙ্কগুলো দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়? 3 অঙ্ক বিশিষ্ট আমরা কতগুলো সংখ্যা গঠন করতে পারবো? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করবো, ঠিক আছে? মানে একক, দশক, শতক, 110,000, 110 সরি। তো এরকম কতগুলো সংখ্যা গঠন করা যাবে? একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। এখানে একটা কন্ডিশন বলা আছে যে একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। মানে কি? রিপিটেশনটা অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড, আর এ, ঠিক আছে? মানে তুমি যে অঙ্কগুলো এখানে পুট করবে, যে কোনো একটা অঙ্ক, সেই অঙ্কটা আবার রিপিট হতে পারে পরের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা গঠন করবো। ভালো করে লক্ষ্য করো, কটা আমাদের অক্ষর আছে? 4টা 9টা অক্ষর আছে, তাই তো? তাহলে আমি শতকের ঘরটা যদি পূর্ণ করি, সেটা কত রকমভাবে করা যাবে? অ্যাকচুয়ালি দেখো 9 রকমভাবে করা যাবে। ভালো করে বোঝো কেন? কারণ তুমি এখানে যদি কোনো একটা সংখ্যা নাও 6, ঠিক আছে, সেই 6টা কিন্তু তুমি আবার রিপিট করতে পারবে দশকের ঘরে। মানে এখানে তুমি 6 করতে পারো, এখানেও 6 করতে পারো, দশকের ঘরে করতে পারো, একক ঘরে করতে পারো। তাই যেহেতু আমাদের বলেছে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যায়, বলেছি কি না? তাহলে এই ঘরটাও পূর্ণ করা যায় 9 রকমভাবে। সিমিলারলি এই ঘরটাও আমরা 9 রকমভাবে করতে পারবো, এই ঘরটা আমরা 9 রকমভাবে পূর্ণ করতে পারবো, ঠিক আছে? যেহেতু করা যায়, তাহলে 9টি অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে। 9টি অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে কত রকম উপায়? লিখে নেবে। তোমার হচ্ছে 9 গুণিত 9 গুণিত 9 সমান হচ্ছে কত? 9 কিউ সমান হচ্ছে 729 রকম উপায়, ঠিক আছে? তাহলে 9টি অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে কত রকম উপায়? 9 কিউ বা তোমার 729 রকম উপায়ে, যখন একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যায়। এই কথাটা লিখে নেবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে কী কারণে হলো? বোঝা যাচ্ছে তো? এই অঙ্কগুলো আমরা রিপিট করতে যেহেতু পাচ্ছি, তাই হচ্ছে, ঠিক না? একই অঙ্ক একাধিকবার ব্যবহার করতে পারবো আমরা, ঠিক আছে? চলো নেক্সট, আর 2টো অঙ্ক আছে, তাহলে শেষ। দেখো কি বলেছে 17 অঙ্কটা স্টুডেন্ট, যে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5 বার টস করা হলে কতগুলি বিভিন্ন ফল পাওয়া সম্ভব? একটা মুদ্রা আছে, তাকে যদি আমরা টস করি কতগুলো বিভিন্ন ফল পাবো? একটা মুদ্রাকে যদি আমাদের টস করা হয়, আমরা কী কী পাই? আমরা অবশ্যই ক্রিকেট দেখো, সবাই জানো, হেড টেল, আমরা ছোটোতে ক্রিকেট খেলেও এসেছি। আমরা একটা মুদ্রাকে যদি টস করি, যেটা কয়েনটা টস করা হয়, সেটা আমরা কী কী পাই? হেড পাই আর টেল পাই, ওটা কি না? তাহলে 2টো ফল পাই। একটা মুদ্রাকে টস করলে আমরা 2টো ফল পেতে পারি, হয় হেড পেতে পারি, তাছাড়া টেল পেতে পারি, ঠিক আছে? তো আমরা ওই মুদ্রাটাকে আমরা কী করবো? 5 বার টস করবো, 5 বার। ঝোঁক শূন্য মানে কথাটা একটা কথা বলেছি, ঝোঁক শূন্য মানে কি? যে তোমার কোনো সময়ে মানে মাঝামাঝিটা পড়বে না, যেটা আমরা মাঝামাঝি পড়ে যায় না অনেক সময়, ঠিক আছে? ওটা কিন্তু হবে না, ওই জন্য বলা আছে ঝোঁক শূন্য, মানে হয় হেড পড়বে, তাছাড়া টেল পড়বে। হ্যাঁ, তো আমরা কী করবো দেখো, তো কতবার আমরা টোটাল কতবার ফেলবো? 5 বার, তাই তো? মানে কতবার টস করা হবে আর কি, সরি 5 বার টস করবো। তাহলে প্রত্যেকবারে আমাদের কী কী রেজাল্ট হতে পারে? হেড পড়তে পারে বা টেল পড়তে পারবে, কী পড়তে পারবে আমরা জানি না, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের কী পড়তে পারে? একবার টস করছে হেড টেল, সেম দ্বিতীয়বার হেড টেল, তৃতীয়বারও হেড টেল পড়তে পারে, চতুর্থবারও হেড টেল, এখানেও হেড টেল। তাহলে এটার জন্য কত রকম উপায়? 2 রকম উপায় হতে পারে। এটাও 2 রকম উপায়, এটাও 2 রকম উপায়, এটাও 2, এটাও 2। তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রার ফলাফল কী কী হয়? আমরা প্রথম লিখবে যে একটি ঝোঁকশূন্য মুদ্রার ফলাফল হতে পারে হেড অথবা টেল, ঠিক আছে? একটি ঝোঁকশূন্য মুদ্রাকে একবার টস করলে আমরা কত রকম? 2 রকম ফল পাই। 2বার টস করলে কি? যদি আরেকবার টস করি কত পাবো? সেখানেও 2 রকম পাবো। তাই ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর যদি 5 বার টস করা হয়, তাহলে কত রকম ফল সম্ভব? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে কত হবে এগুলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, টোটাল কত হবে? মানে টোটাল 5টা 2 এর প্রোডাক্ট, মানে 2 to the power 5 রকম হবে। মানে টোটাল কতগুলো ফল পাবো? 32 রকম ফল পাবো। 32 রকম উপায়ে ফল পাওয়া সম্ভব। ক্লিয়ার? বোঝা গেল কী বললাম? তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5 বার টস করা হলে 2 to the power 5 সমান হচ্ছে 32 রকম ফল পাওয়া সম্ভব। এই কথাটা লিখে দিলেই হবে, ঠিক আছে? আর তার আগে লিখবে যেহেতু একটি মুদ্রাকে টস করলে 2টো ফল পাই, এটা হেড আর টেল, তাহলে পরপর 5 বার টস করলে 2 to the power 5 সমান হচ্ছে 32 রকম ফল পাওয়া সম্ভব। ক্লিয়ার? এই ছিল তোমাদের 17 অঙ্ক। নেক্সট চলো 18 অঙ্কটা দেখো, এটা বলে দিচ্ছি, ঠিক আছে? কী বলেছে দেখো,
ঝোঁকশূন্যটি ছক্কাকে পরপর 4 বার নিক্ষেপ করা হলে কতগুলো বিভিন্ন ফল পাওয়া সম্ভব? ভালো করে দেখো, বোঝো। একটা ঝোঁকশূন্য ছক্কাকে, আচ্ছা তোমরা তো লুডো সবাই খেলেছো, হ্যাঁ, ছক্কাতে তোমার কতগুলো থাকে? 1 থেকে 6 পর্যন্ত থাকে, 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, তাই তো? তো কতগুলো রেজাল্ট টোটাল? 6টা রেজাল্ট। 1 থেকে 6, 1 থেকে 6 মধ্যে মোট 6 প্রকার রেজাল্ট আমরা পাই, ঠিক আছে? তো আমরাকে 4 বার নিক্ষেপ করবো, মানে 4 বার আমরা করবো। 4 বার মানে আমরা গুটিটা ফেলবো আর কি, ব্যাপারটা 4 বার যদি নিক্ষেপ করা হয় ছক্কাকে, তাহলে প্রত্যেকটার জন্য কতগুলো রেজাল্ট? 6 রকম রেজাল্ট। ভালো করে বোঝো। তাহলে প্রথমবার যদি আমরা নিক্ষেপ করি, যে কোনো একটা পড়বে, কিন্তু 6 রকম উপায়ে পড়তে পারে। ভালো করে বোঝো, 6 রকম উপায়ে পড়তে পারে। তাহলে এটা হলো কত? 6। মানে এখানে রেজাল্ট কতগুলো? 1 2 3 4 5 6, 6টা রেজাল্ট থাকে। সিমিলারলি এখানেও তো থাকে সেম, 1 2 3 4 5 6, যে কোনো একটা পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট কতগুলো? 6টা তো, প্রত্যেকটা তো তাহলে যে কোনো একটা পড়তে পারে। এখানেও কটা? 1 2 3 4 5 6, এখানেও কত? 1 2 3 4 5 6, মানে কতগুলো উপায়? 6 রকম উপায়। তাহলে এরকম করে প্রত্যেকটার জন্য যদি 4 বার নিক্ষেপ করি, তাহলে কত রকম হবে? 6 টু দি পাওয়ার 4 হবে, মানে এগুলো প্রোডাক্ট হবে 6 গণিত 6 গণিত 6 গণিত 6, মানে 6 টু দি পাওয়ার 4। 6 টু দি পাওয়ার 4 সমান ক্যালকুলেশন করবে তোমরা, কত হচ্ছে? প্রোডাক্টটা গুণ করলে বোঝা যাবে। তাহলে এরকম কি বলেছে যে একটা ঝোঁকশূন্য ছক্কাকে যদি 4 বার নিক্ষেপ করা হয়, তাহলে আমরা কত রকম ফল পাবো? 6 টু দি পাওয়ার 4। কেন হলো বোঝা গেল? কারণ একবার যদি নিক্ষেপ করে রেজাল্ট কতগুলো? 6টা রেজাল্ট তো, যে কোনো একটা পড়বে, 6 রকম হবে হতে পারে। দ্বিতীয়বারও সেম 6 রকম, এটাও 6 রকম, এটাও 6 রকম। তাহলে এই যে টোটাল যে তোমার আমরা ফল পাবো, সেটা কত পাবো? 6 টু দি পাওয়ার 4 রকম ফল পেতে পারি। ক্লিয়ার? আমরা যদি এগুলো অ্যারেঞ্জমেন্ট করছি, তাহলে লিখবে কি যে একটি ঝোঁকশূন্য ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 6 রকম ফল পাওয়া সম্ভব, ওটা কিনা? তাহলে দ্বিতীয়বার নিক্ষেপের সময় কত? 6 রকম ফল পাবো। তৃতীয়বার নিক্ষেপও 6 রকম, চতুর্থবার নিক্ষেপও 6 রকম। তাহলে 4 বার যদি একসাথে একত্রে নিক্ষেপ করি, 4 বার যদি নিক্ষেপ করা হয় টোটাল, তাহলে টোটাল কতগুলো ফল পাওয়া সম্ভব? 6 গণিত 6 গণিত 6 গণিত 6, মানে 6 টু দি পাওয়ার 4 রকম, বা 2000 এই কত বেরোবে দেখবে অ্যান্সারটা, ঠিক আছে? এই ছিল তোমাদের 2 মার্কস স্টুডেন্টস। 2 মার্কসের অঙ্কগুলো দেখো, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমরা অঙ্কগুলো আমরা পিডিএফগুলো শেয়ার করে দেবো, ঠিক আছে? আর অবশ্যই ভালো থাকো, পড়াশোনা করো, ঠিক আছে? এভাবে সাপোর্ট করতে থাকো আমাকে। চলো, আর যদি কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? চলো।